রহমান রাহিম। আজকের এই সভার সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, আমাদের সবার অত্যন্ত প্রিয়, বিশেষণ দেওয়ার দরকার নেই, সবাই যাকে চেনেন, মঞ্চ কাঁপানো নেতা, এই ওয়ার্ডের সাধারণ সম্পাদক মহোদয় একটি ঘোষণা দিতে বললেন। আমি ঘোষণাটা দিয়ে আমার বক্তব্যটা শুরু করি। আমাদের দলীয় এক ভাই খুবই অসুস্থ, সবাই মিলে তার চিকিৎসার জন্য চেষ্টা করা হচ্ছে। আপনারা কিছু মনে করবেন না, এটা বিএনপির প্রোগ্রামে এমন দেখা যায় না, কিন্তু আমরা তো সবাই আন্তরিক, সেই কারণে হয়তো সাধারণ সম্পাদক মহোদয় আমাকে অনুরোধ করেছেন বলার জন্যে। ওনারা হয়তো আপনাদের কাছে কিছু লোক যাবেন, আপনারা যদি কেউ সামর্থ্যবান থাকেন খুশি মনে একটু সহায়তা করবেন আমাদের ওই ভাইয়ের চিকিৎসার জন্যে। আমরা চেষ্টা করছি, তবে দয়া করে কেউ শব্দ করবেন না। তো আমাদের সেই প্রিয় নেতা, মঞ্চ কাঁপানো নেতা, সবাই চেনেন, বিশেষণ দিয়ে সময় নষ্ট করব না, জনাব সৈয়দ নাসির আহমেদ মালেক ভাই, সভাপতি, সদর থানা বিএনপি। এখানে সদর থানা জাতীয়তাবাদী উলামা দলের সভাপতি সাধারণ সম্পাদক মহোদয় উপস্থিত আছেন। বাড়িপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি সাধারণ সম্পাদক, সিনিয়র সহ সভাপতি, বর্ষিয়ান ব্যক্তিত্ব, সাংগঠনিক সম্পাদক সহ নেতৃবৃন্দ উপস্থিত আছেন। এবং সর্বশেষ আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন ৬০ গম্বুজ ইউনিয়নের অত্যন্ত জনপ্রিয় বিএনপির সাধারণ সম্পাদক, আমাদের প্রিয় জনাব রাসেল আহমেদ। একটু পরিচয় করিয়ে দিই, উনি পরে আসছেন তো অনেকে চিনেন না। ৬০ গম্বুজ ইউনিয়নের সদ্য নির্বাচিত সাধারণ সম্পাদক। এবং আমার সামনে যারা আছেন, বাড়িপাড়া ইউনিয়নের এই ওয়ার্ড সহ বিভিন্ন অঞ্চল থেকে আগত প্রিয় নেতৃবৃন্দ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শের সৈনিক ভাইরা, আসসালামু আলাইকুম। দীর্ঘ বক্তব্য দিব না, এটা ছিল মত বিনিময় সভা, কিন্তু এখন এটা জনসভায় রূপান্তরিত হয়েছে, সেই কারণে কয়েকটি কথা বলতেই হবে। আমরা সবাই জানি আগামী 2026 সালের ফেব্রুয়ারি মাস একটি জাতীয় সংসদ নির্বাচন হবে। নির্বাচন কমিশন রোডম্যাপ ঘোষণা করেছেন। আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা একাধিকবার দেশে এবং বিদেশে থেকে উনি ঘোষণা দিয়েছেন। সুতরাং আমরা বিশ্বাস করি 2026 সালের ফেব্রুয়ারি মাসে একটি জাতীয় সংসদ নির্বাচন হবে। যেহেতু নির্বাচন হবে, রাজনৈতিক দল, প্রত্যেকটা দল সেই নির্বাচনে অংশগ্রহণ করুক, আমরা চাই। এবং সেই নির্বাচনে প্রত্যেকটা দল সংসদে গিয়ে রাষ্ট্র পরিচালনার ক্ষমতা অর্জন করতে চাইবে, এটাই স্বাভাবিক। আমরা এর ভিতর কোনো দোষ দেখি না। আমরা যদি এটাকে একটা খেলার সঙ্গে তুলনা করি, খেলতে সব দল নামবে, ভালো যারা খেলবে তারাই ট্রফি পাবে, তাই তো? আমরা চাই না, আমরা চাই খেলাটা ফেয়ার হোক। দেখবেন আপনারা বড় বড় টুর্নামেন্টের আগে একটা ফ্ল্যাগ নিয়ে দৌড়ানো হয়, লেখা থাকে ফেয়ার প্লে। আমরা রাজনীতির অঙ্গনে, এই বাংলাদেশের রাজনীতির অঙ্গনে সেই ফেয়ার প্লে দেখতে চাই। কেন চাই? দেখুন, 1971 সাল থেকে আজ পর্যন্ত এই দীর্ঘ সময় মাঝে এদেশের সাধারণ মানুষ খুব অল্প সময় পেয়েছে রাজনীতির অঙ্গনে এই ফেয়ার প্লেটা প্রদর্শন করার। কোনো না কোনোভাবে সাধারণ মানুষের ভাগ্য নিয়ে খেলা হয়েছে দীর্ঘ সময় ধরে। আমি লম্বা ইতিহাসে যাব না, সেই সময় নাই, ঘন্টার পর ঘন্টা সময় লেগে যাবে। তবে যদি আমরা এই পর্বটাকে দেখি, যে পর্বের শেষ আমরা দেখতে চাই আগামী ফেব্রুয়ারি, সেটি শুরু হয়েছিল 2008-এর ডিসেম্বরের শেষ প্রহরে, একটি শেষ দিবসে একটি নির্বাচনের মধ্য দিয়ে। এদেশে
ইতিপূর্বে মানুষ স্বৈরাচার দেখেছে, আর 2009 সাল থেকে প্রথমে স্বৈরাচার, সেই স্বৈরাচার কালেক্রমে তাদের কর্মকাণ্ড দিয়ে এদেশের মানুষকে ফ্যাসিজম দেখিয়েছে। আমরা সবাই ফ্যাসিস্ট শব্দটি বলি, কিন্তু আমরা অনেকে জানি না এই ফ্যাসিজমের উৎপত্তি স্থল কোথায়। যারা ফ্যাসিজম কায়েম করেছিল তারা কিন্তু বলতো তারা গণতান্ত্রিক। আমি এই শব্দটির ছোট্ট একটু ইতিহাস বলতে চাই। আপনারা সবাই জানেন মুসলিনি নামে একজন ব্যক্তি ছিলেন। পৃথিবী যতদিন থাকবে মুসলিনির কথা মানুষ মনে রাখবে, কারণ ভালো কাজ করলে যেমন মনে রাখে, খারাপ কাজ করলেও তো মনে রাখে। ইবলিসের কথা মনে রাখবে না, পৃথিবী যতদিন থাকবে মুসলিনির কথা মনে রাখবে। মুসলিনি কে ছিলেন? রাজতন্ত্রের বিরুদ্ধে দীর্ঘ আন্দোলন সংগ্রাম করে শ্রমিক শ্রেণী, মেহনতি মানুষদেরকে সঙ্গে নিয়ে সমাজতান্ত্রিক দল গঠন করে তিনি সাধারণ সম্পাদক হয়েছিলেন। ওই দলের রাষ্ট্রীয় পর্যায়ের, জাতীয় পর্যায়ের সাধারণ সম্পাদক হয়েছিলেন। স্লোগান ছিল কি? আমি তোমাদের বাক স্বাধীনতা ফিরিয়ে দেব, আমি তোমাদেরকে গোলামি থেকে মুক্তি দেব, আমি তোমাদেরকে গণতন্ত্রের অধিকার দেব, এই কথা বলে আইনের শাসন দেব। এই চারটি কথা মুসলিনি বলেছিলেন। রাজতন্ত্রের বিরুদ্ধে তিনি নির্বাচনী ব্যবস্থা আনতে সক্ষম হয়েছিলেন সাধারণ জনগণকে নিয়ে। নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় গিয়ে উনি কি করেছিলেন জানেন? মাত্র দুটি পত্রিকা রেখে রাষ্ট্রের সমস্ত পত্রিকা বন্ধ করে দিয়েছিলেন। কেন জানেন? কারণ হচ্ছে অল্প কিছুদিনের ভিতর দেখা গেল যে মুসলিনের কার্যক্রম জনগণের স্বার্থের বিরুদ্ধে যাচ্ছে। তখন পত্রিকাগুলো লেখা শুরু করলো। মুসলিনি বলল স্টপ ইট, বন্ধ করো, এইসব লেখালেখি চলবে না। মুসলিনের বিরুদ্ধে যে গোলাম শ্রেণীর মানুষ, যে সাদা অধিকার বঞ্চিত সাধারণ মানুষ মুখ খোলা শুরু করলো, তাদেরকে ধরে ধরে জেলে পুরা শুরু করলো। আর মুসলিনি বলল আমি তো গণতন্ত্র কায়েম করেছি, গণতন্ত্র দিয়েছি, গণতন্ত্র দিয়েছি, আর কি চাও? আপনারা দেখুন, লক্ষ্য করুন, 2009 সাল থেকে 2024 সালের 5ই আগস্ট পর্যন্ত গণতন্ত্র 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 শুনতে শুনতে টেলিভিশনে, প্রেসে, অনলাইনে এদেশের মানুষ গণতন্ত্র শব্দটির প্রতি বীতশ্রদ্ধ হয়ে উঠেছে। প্রকারান্তরে কি হয়েছে? গুম হয়েছে, খুন হয়েছে। এই বারুইপাড়া বাজারে কয়েকটি নাম শুনতাম, তার বাইরে কোনো মানুষ ছিল বলে আমাদের মনেই হতো না। ওই কয়েকটা নাম শুনতাম, মানুষের নাম, তারা এখন আর দেখা যায় না, তাদের নাম শোনা যায় না। আমি এই কথাগুলো এই জন্য বলছি, ভবিষ্যতের দিকে আমাদের তাকাতে হবে। আমরা যদি ক্ষণিকের আবেগে কোনো ভুল করি, আমরা যদি মনে করি আমার তো একটি ভোট, আমার বড় ভাই, চাচা, আমার স্ত্রী, সন্তান, কেউ আমাকে এসে বলেছে বাবা দাও না, চাচা দাও না, সবাইকে তো দেখছো, একটা ভোট দাও না। এই একটা ভোট দেখতে গিয়ে কি হতে পারে? আমি ভানু বন্দ্যোপাধ্যায়ের একটি ছোট্ট কৌতুক বলবো। আমি মানে অল্প কয়েকটা বিষয়ে কথা বলছি, আমি জানি একটু সময় নিচ্ছি, কিন্তু আমি বিস্তারিত বক্তব্য রাখবো না, মালিক ভাইয়ের বক্তব্য শুনবো। মূলত উনি দিক নির্দেশনামূলক বক্তব্য দেবেন। তো ভানু বন্দ্যোপাধ্যায়ের এই কৌতুক সবাই জানেন, স্মরণ করিয়ে দিই। চোর ঘরে ঢুকেছে, ভানুবাবু দেখছে আর মনে মনে ভাবছে দেখি না কি করে। এরপরে উনি বলছেন যে ওনার স্ত্রী খুব সুন্দরী। চোর স্ত্রীর মুখের দিকে তাকাচ্ছে, খুব ওনার কষ্ট হচ্ছে, তাও ভাবছে দেখি না কি করি, এখনো তো গায়ে হাত দেয় না। এরপরে দেখছে যে চোর গিয়ে স্ত্রীর গলায় থাকার স্বর্ণের চেনটায় হাত বুলাচ্ছে, চেন তো নেয়নি, দেখি না কি করে। এরপরে চোর এক সময় চেনটা খুলে নিয়েছে, তখনও ভাবছে এখনো তো ঘরের ভিতর আছে, যাবে কই, দেখি না কি করে। এরপরে চোর যখন শীত দিয়ে দৌড় দিচ্ছে, তখন ভানুবাবু বলছে বেটা কেমন মাথা ঢুকাইছে, পালাবে কোথায়, দেখি না কি করে। এরপরে যখন চোর বেরোয় দৌড় দিছে, তখন দরজা খুলে বেরোচ্ছে আর বলছে চোর 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 চোর। চোর কিন্তু আর ধরতে পারে না। আমরা যদি এই চিন্তা করি দেখি না কি করে, এর জন্য আমাদের কি মূল্য দিতে হতে পারে? এর জন্য আমাদের মূল্য দিতে হতে পারে অনেক বড়। সেটি কি?
এই বক্তব্য, এই মঞ্চ, এই যে ছোটখাটো মাতুব্বাড়ি, এটা অনেক ছোট্ট বিষয়। বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ঝুঁকির মুখে আছে। আমি জানি আপনারা যারা এখানে আছেন, আমরা যারা নিয়মিত পত্রপত্রিকা পড়ি, অনেকে পড়েন না, কিন্তু আমাদের থেকে বেশি তথ্য রাখেন। কারণ আমরা আবার ওই অনলাইন জিনিসটা, আমি অন্তত খুব বেশি সময় দেখার সুযোগ পাই না। কিন্তু যারা দিনমজুর, ক্ষেত মজুর, রিক্সাওয়ালা, দোকানদার, আমি খেয়াল করি সবার কাছে একটা ফোন থাকে। তথ্য আপনাদের কাছে বেশি। আপনারা খুঁজে দেখেন, 1700 কিলোমিটার হচ্ছে আমাদের স্থল সীমান্ত। যে রাষ্ট্রের সঙ্গে, সেই রাষ্ট্রটা কি আমাদের বন্ধু? কখনো ছিল না। তারা কিন্তু তাকিয়ে আছে। আপনারা দেখেছেন কিছুদিন আগে এয়ারপোর্ট করার নামে মার্চ করার চেষ্টা করেছিল। আমাদের সেনাবাহিনী, দেশপ্রেমিক সেনাবাহিনীও পাল্টা ব্যবস্থা নিয়েছিল, পারে নাই। আপনারা দেখেন প্রায় 14 লক্ষ রোহিঙ্গা আজকে বাংলাদেশে অবস্থান করছে। এই 14 লক্ষ রোহিঙ্গা কেন অবস্থান করছে? শুধুই কি আরাকান রাজ্য প্রতিষ্ঠার জন্য তারা আসছে? আমি বিশ্বাস করি না। কারণ আরাকান রাজ্য প্রতিষ্ঠা করতে হলে এই লোকগুলোকে ওখানে দরকার ছিল। এটা হতে পারে সুদূর প্রসারী কোনো পরিকল্পনা, তাদেরকে দেশে ঢুকানো হয়েছে। কারণ 1660 সালে আমাদের এই বাংলাদেশের যে 3টি জেলা, পার্বত্য চট্টগ্রাম, খাগড়াছড়ি, বান্দরবান, এই আরাকান রাজ্যের অংশ কিন্তু এই তিনটা জেলাও ছিল। আরাকান রাজ্য প্রতিষ্ঠার যে স্বপ্ন তারা দেখে, তারা কিন্তু শুধুমাত্র বারবার ওই অঞ্চলকে নিয়ে নয়, তারা কিন্তু এই 3টি পার্বত্য জেলাকে নিয়েও ভাবে। সেখানে আমাদের একটি ঝুঁকি আছে, আপনারা জানেন আমাদের যে বাজেট, অনেক বড় বাজেট, কিন্তু এর 47% টাকা কিন্তু এখনো বিদেশ নির্ভর। বিদেশ থেকে আমাদের ঋণ, অনুদান, সহায়তা বিভিন্নভাবে আমাদের পেতে হয়। তা আপনার সংসারে 100 টাকা খরচ হয়, 47 টাকা যদি এই তরিক সাহেব বা মুস্তাফিজ সাহেব না দিলে আপনার যদি সংসারের বাজার না হয়, আপনার অবস্থা কি হবে? এই বিষয়টি আমাদের মাথায় রাখতে হবে। এমন কোনো আবেগী কাজ আমরা করব না যে আবেগী কাজ করলে আমাদের রাষ্ট্রটা ঝুঁকির মুখে পড়ে যায়, আমরা স্বাভাবিক জীবনযাপনের পথ থেকে পিছিয়ে যাই। সেই কারণে একটি ভোট, জীবনে যত ভোট দিয়েছেন তার থেকে অনেক বেশি হিসাব করে দিতে হবে। আমি আর 2-3টি কথা বলবো সংক্ষেপে, বিষয়বস্তু ভিত্তিক আর বলবো না। 2024-এর 5ই আগস্ট বাংলাদেশে একটি পরিবর্তন এসেছে। আমি স্যালুট করি ওই সব ছাত্র জনতাকে যারা ওই বিপ্লবে নেতৃত্ব দিয়েছেন, তাদেরকে আমি স্যালুট করি। কিন্তু আমি একটি কথা বলি, আপনার পাশ দিয়ে একটা রাস্তা গেছে, ধরুন এখানে খানাখন্দক ছিল, অসমান মাটি ছিল, কেউ একজন মাটি দিয়ে ভরাট করেছে, তারপর কেউ ইট ফেলেছে, তারপর কেউ একজন এসে কার্পেটিং করেছে, এরপরে একজন পিচ দিয়ে দিয়েছে, তারপরে রাস্তাটা সুন্দর হয়ে গিয়েছে। 5ই আগস্ট 2024 যারা বিজয়ী হয়েছে, আমি মনে করি 1 জুলাই 24 থেকে 5ই আগস্ট পর্যন্ত তারা পিচ ঢালা কাজটা করেছে। আর 2009 সাল থেকে 24 সালের জুলাই পর্যন্ত যারা ফ্যাসিজমের বিরুদ্ধে আন্দোলন করেছে, সংগ্রাম করেছে, তাদের কি কোনো অবদান নাই? তারা কারা? আজকে দেখেন একটি দল এই জুলাইয়ের চেতনাকে ছিনতাই করার চেষ্টা করছে। মান্নান বলেছে, দীপু বলেছে, 71-এর চেতনা ছিনতাই করেছে। দেখুন চেতনা ছিনতাই করলে পরিণতি কি হয়। 71-এর চেতনা যারা ছিনতাই করেছে তারা 75-এ বাকশাল দিয়েছে। 71-এর চেতনা যারা ছিনতাই করেছে, যারা একক মালিকানা দাবি করেছে, তারা 2009 সাল থেকে এদেশের মানুষকে গোলাম বানিয়েছে। কেমন গোলাম? 18 সালে বলেছে ভোট কেন্দ্রে গেলে মাথার নিচে টুক থাকবে না, ভোট দিতে বাবা যাবা না, তাহলে ভালো থাকবা। ভোট দিতে যদি যাও পরের দিন সকালে কিন্তু মাজার কোমরের নিচে টুক থাকবে না। আমরা গোলাম হয়ে গিয়েছিলাম, আমরা ভোট কেন্দ্রে যাই নাই। 24 সালে এসে ভিন্ন কথা বলেছে, ভোট কেন্দ্রে যাবেন, তা না যাবেন, কখন যাবেন? সর্বোচ্চ বেলা 12টা পর্যন্ত দেখব। 12টা 1 মিনিটের পর থেকে কিন্তু পিঠের চামড়ার কোনো গ্যারান্টি নাই, বলে নাই?
বলেছে, আমরা পিঠের চামড়া বাঁচাইছি। অনেকে একটু ঝুঁকি টুকি নিয়ে কালি লাগাতে যাই নাই, আমরা বাধ্য হয়েছি। তাহলে কি হয়েছে? আমরা গোলাম হয়ে গিয়েছি, আমাদেরকে গোলাম বানিয়ে রেখেছিল। তার বিরুদ্ধে যে সংগ্রাম শুধুমাত্র কি ছাত্র জনতার আন্দোলনে সফল হয়েছে? তাহলে আমরা 2014-15 সালে এই বারুইপাড়া ইউনিয়ন থেকে যে মানুষগুলো 7-8টা ডেড স্পট অতিক্রম করে আমরা দরগার মোড়ে যেতাম, আমরা তো পারি নাই, সফল হতে পারি নাই। তাহলে এর পেছনে কারিগর ছিল। সেই কারিগরকে, সেই কারিগর এই বাংলাদেশকে যে নতুন রূপে জনগণের সামনে উপস্থাপন করেছিল, সেই কারিগর যিনি বাকশালীদের হাত থেকে দেশকে রক্ষা করে গণতন্ত্র উপহার দিয়েছিলেন। যারা আজকে আমাদের সমালোচনা করেন তারা নিষিদ্ধ ছিলেন, তাদেরকে রাজনীতি করার সুযোগ করে দিয়েছিলেন। যিনি এদেশে কৃষি বিপ্লব ঘটিয়েছিলেন 1981 সাল, বিগত সরকারের একজন নেতা মন্ত্রী খুব বলতেন যে আমি চাল রপ্তানি করেছি, প্রথম মিথ্যা। আপনার ইতিহাস দেখুন, আমি চ্যালেঞ্জ করছি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান 1981 সালে বাংলাদেশের যে রপ্তানিকারক প্রতিষ্ঠান আছে, আপনারা চেক করুন, অনলাইনে গেলেই এখন পাবেন যে বাংলাদেশ প্রথম কবে চাল রপ্তানি করেছে। 1981 সাল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান রপ্তানি করেছেন, কৃষিতে স্বয়ং সম্পূর্ণ করেছেন দেশকে। তার সুযোগ্য সহধর্মিনী 90-এর স্বৈরাচার পতনের আন্দোলনে আপোষহীন নেতৃত্ব অর্জন করে যিনি এদেশের মানুষকে স্বৈরাচার মুক্ত করে আমাদেরকে আর একবার গণতন্ত্রের স্বাদ দিয়েছিলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া। এই দুইজন মহান এবং মহিয়সী ব্যক্তির ঔরস এবং গর্ভজাত সন্তান, আমাদের আবেগের স্থল, আমাদের সবার প্রিয়, আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান লন্ডনে শুধু প্রবাসী জীবন যাপন করেন নাই, তিনি কি করেছেন? ডিজিএফআই, এনএসআই, আওয়ামী গুন্ডা, সান্ডা, পান্ডা, যাদের একমাত্র লক্ষ্য ছিল বিএনপিকে ভেঙে টুকরো টুকরো করে দেওয়া। অনেকে বলে লন্ডনে বসে আছেন কেন, বাংলাদেশের রাজনীতি কেমনে করবেন? ওনাদের লক্ষ্য উদ্দেশ্য আমরা বুঝি। বাংলাদেশে পেলে উনাকে কি করতেন আমরা ভালো করে জানি। আমরা যারা বিএনপি করি আমাদের তো আক্ষেপ নাই উনি লন্ডনে কেন, আপনাদের এত আক্ষেপ কেন? উনি বিএনপিকে রক্ষা করেছেন। উনি কাকে রক্ষা করেছেন? বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা করেছেন। উনি কিভাবে এই আন্দোলনে নিউক্লিয়াসের ভূমিকা পালন করেছেন, এদেশে যারা আন্দোলনে ছিল তাদের সঙ্গে যোগাযোগ রক্ষা করেছেন। একই সঙ্গে আন্তর্জাতিক পরিমণ্ডলে আপনারা সবাই জানেন, এটা ওপেন সিক্রেট, বলতে কোনো দ্বিধা নেই, আমাদের মতো তৃতীয় বিশ্বের অনেক কিছু ভাগ্য নির্ভর করে ইউরোপ, আমেরিকা সহ বর্তমানের চীন, এই সব রাষ্ট্রগুলোর উপর। সেইখানে তিনি জনমত গড়ে তুলেছেন। তিনি কি করেছেন? সেখানে বসে পড়াশুনো করেছেন। তিনি কি করেছেন? তার কন্যাকে সুশিক্ষিত করিয়েছেন, তিনি একজন ব্যারিস্টার হয়েছেন। তিনি কি করেছেন? তার স্ত্রী জুবাইদা রহমান নিজের নামের সাথে বাংলাদেশকে সম্মানিত করেছেন। কিভাবে? ব্রিটিশ রয়্যাল ইনস্টিটিউট অফ হেলথ, যেখানে বিগত 83 বছরের ভেতর সর্বোচ্চ মার্কস পেয়ে উনি একটা ডিগ্রি নিয়েছেন। জুবাইদা রহমানের সাথে বাংলাদেশের নামটা কি উচ্চারিত হয় নাই? হয়েছে। তারেক রহমান কি করেছেন? তিনি পড়ালেখা করেছেন, তিনি জনমত সৃষ্টি করেছেন। ওনার দীর্ঘ সংগ্রামের মধ্য দিয়ে উনি সারা পৃথিবীর তিনজন ইয়াং ভয়েজের একজন নির্বাচিত হয়েছেন। তার ফলে কি হয়েছে? অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের মতো বিশ্ববিদ্যালয়ে তাকে লেকচারার হিসাবে যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছেন। বাংলাদেশের নাম উজ্জ্বল হয় নাই? হয়েছে। আজকে আপনারা যারা সমালোচনা করেন, আপনারা একটু বিগত দিনের দিকে তাকান। এ কথাটি বলেই আমি বক্তব্য শেষ করব। যারা চেতনা ছিনতাই করেছিল 71-এর, তাদের পরিণতি দেখেছেন। যারা 24-এর চেতনার একমাত্র দাবিদার দাবি করেন, আপনারা হিসাব দেন আপনাদের কজন লোক শহীদ হয়েছে। বিএনপি ইতিমধ্যে হিসাব দিয়েছে, ছাত্রদল, যুবদল, শ্রমিক দল, কৃষক দল এবং বিএনপি মিলে কতজন শহীদ হয়েছে। আপনাদের থেকে কমপক্ষে 3 গুণ বিএনপির লোক শহীদ হয়েছে। আপনারা যারা ওই চেতনার একমাত্র দাবিদার আপনারা প্রচার করেন,
প্রশ্ন করতে চাই, আপনারা যারা আপনাদের বড় বড় নেতাদের যাদের এখন পরিচয় পাওয়া যাচ্ছে, অমুক জায়গায় আওয়ামী লীগের অমুক পদে কাগজ বেরোয় আসছেন, বলছেন ও আমরা জানি না, এরা নাম লিখে রাখছে আমি জানি না। আপনাদের কাছে প্রশ্ন করি, আপনাদের ব্যবসা বাণিজ্য কার ব্যবসা চলে নাই? বিএনপির লোকের ব্যবসা কিন্তু এদেশে চলে নাই। তাহলে কোন মন্ত্র দিয়ে আপনারা চালিয়েছেন? সমালোচনা করবেন, আমি খুব কট্টর ভাষায় সমালোচনা করতে চাই না, আপনারা আমাদের সমালোচনা করা বন্ধ করুন। অন্তত একটা জায়গায় আপনাদের বিবেচনা করা উচিত। একটা জগদ্দল ফ্যাসিস্টের বিরুদ্ধে আমরা দীর্ঘ আন্দোলনে ছিলাম, আগামী নির্বাচন পর্যন্ত যার যার প্রচার করি। এত বড় অকৃতজ্ঞ না হই। ৭৫-এর 15 আগস্টের পরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যদি বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন না করতেন, আজ পর্যন্ত আপনারা বাংলাদেশে নিষিদ্ধ ঘোষিত দল থাকতেন। এতটুকু কৃতজ্ঞতা আপনাদের থাকা উচিত। বিএনপির কেন্দ্রীয় পার্টি অফিসের সামনে জিয়াউর রহমানের ছবি পদদলিত করেন, এত বড় অকৃতজ্ঞ কাজ যদি করেন, যদি সেটি মুনাফিকির পর্যায়ে চলে যায়, আমরা যতটুকু ধর্মকর্ম পালন করি, আমরা বিশ্বাস করি আল্লাহ পাক রব্বুল আলামিন যদি না দেয়, কপালে যদি না লেখে, জুটবে না। আপনাদের তো বিশ্বাস ঈমান আরো বলে বেশি। আপনারা জিয়াউর রহমানের ছবিকে অপমান করেন কিভাবে? তারেক রহমানের বিরুদ্ধে আপনারা মিথ্যা স্লোগান দেন, মিথ্যা স্লোগান দেন। এই জন্য বলছি, এখানে যারা উপস্থিত আছেন বিগত 3, 4, 5 বছরে অনলাইনে আপনারা অনেক বক্তব্য শুনেছেন তারেক রহমানের। আপনাদের কাছে কি মনে হয়েছে একটি কথাও অসামাজিক, অসংলগ্ন, অরাজনৈতিক? সেই ব্যক্তিটির বিরুদ্ধে আপনারা সমালোচনা করেন, কারণ আপনারা জানেন বিএনপির এখনকার বাতিঘর জনাব তারেক রহমান নিভায়া দিতে পারলে সাকসেসফুল। আপনারা দয়া করে এই পথটি পরিত্যাগ করুন। আরেকটি বিষয় মাথায় রাখবেন দয়া করে, নির্বাচনী ফলাফল হিসাব আমরা জানি, আমরা সেগুলো আমাদের মাথায় আছে। আমাদের যারা আছেন, যারা জাতীয়তাবাদী দলের অনুসারী, তাদেরকে অনুরোধ করব, আমার মায়ের বয়স এখন 92-93 বছর। মজলিসে যাইতেন, ওনাকে যখন ডাকতেন কিছুদিন যাওয়ার পরে আমার একটু খারাপ লাগতো। আমি বলতাম যে মা ওইখানে না গেলে হয় না, যেহেতু ছোটবেলায় বাবা মারা গেছে, মাকে খুব জোরে কিছু বলতে পারি না। তো মা বলতো যে ওইখানে গেলে ধর্মের কথা বলে, আমার একটু ভালো লাগে। তো আমি যাই, আমি বলছি ওরা কিন্তু সাথে ভোটের কথাও বলবে। বলছে না, ভোটের কথা বললে আমি আজ যাব না। এবং সত্যি কথা, আপনারা দেখেন মজলিসে এতদিন যারা গেছে তাদেরকে ধর্মকর্মের কথা বলা হয়েছে, বলে বলে মডিফাইড করা হয়েছে। এখন কি বলে? ভোট দিতে হবে। কিভাবে দিতে হবে? স্বামী যদি নিষেধ করে তাও দিতে হবে, দরকারে স্বামীর ঘর করা যাবে। দেখুন, আপনারা কেউ কিছু মনে করবেন না, আমি এই তথ্যগুলো আমার ব্যক্তিগত, আমাকে কেউ কেউ অভিযোগ করেছে আমার কাছে ব্যক্তিগতভাবে। আর আমি বিগত 40 বছর ছোট্ট কর্মী হিসেবে বিএনপি করি এই বারুইপাড়া ইউনিয়নে। যারা চেনেন, আমাকে যদি মনে করেন যে আমি সত্য কথা বলি, এটা শতভাগ সত্য বলছি। আর যদি মনে করেন আমি মিথ্যা কথা বলি, তাহলে মিথ্যা ভেবে নেবেন। গত 4-5 দিন আগে আমার কাছে একজন আসছে, এসে বলছেন যে 30 বছর আগে এক ভদ্রলোক একটা জমি বিক্রি করেছে ওনার স্বামীর কাছে, জমিটা দলিল করে দেন নাই। এখন যখন যান তখন উনি বলছেন যে ওইটা বন্ধক ছিল, ওইটা আসলে বিক্রি ছিল না, আপনি টাকা কয়টা ফেরত নিয়ে যান। বলুন তো 30 বছর আগে জমির দাম কত ছিল? এই ভদ্রলোক কিন্তু, এই ভদ্র মহিলা জামাত করে, মজলিস করে। তো উনি ফিরে এসে বলছেন, উনি আসার সময় বলছেন যে তাহলে ক্ষমতায় গেলে কি এই ন্যায় বিচার প্রতিষ্ঠা করবেন? আমি কথাটা এই জন্য বললাম, শুরুতে বলছি একটা ভোট শুধু একটা ভোট না, অনেক কিছু চিন্তা করতে হবে, আমাদের অনেক কিছু হারিয়ে যাবে, আমাদের সেইগুলোকে ফিরে আনতে হবে। আমি জানি একটু বেশি সময় নিয়ে ফেলছি, কারণও একটু আছে, আজকে প্রোগ্রামটা একটু বড় করার ইচ্ছা এদের। মালিক ভাই পর্যাপ্ত সময় আমাদের সঙ্গে একটু থাকতে হবে, সবার দাবি আপনি একটু বিস্তারিত বক্তব্য রাখবেন, সেই কারণে আমিও একটু সময় নিলাম। আরেকটি বিষয় আপনাদেরকে আমি বলি, সেটা হচ্ছে, তো আমার মা এখন আর মজলিসে যায় না, অবশ্য শারীরিক কারণেও যেতে পারেন না। আমাদের অনেকের পরিবার কিন্তু এইভাবে মানে মগজ ধুলাই করে ফেলছে।
কিন্তু আমার একটা প্রশ্ন, আমার মা, আমার স্ত্রী, আমার বোন, সে কি আমার বেশি আপন না যারা মগজ ধুলাই করেছে তাদের বেশি আপন? হ্যাঁ, তা আমরা এতদিন উদারতা দেখাইছি, বিশ্বাস করেছি যে ওখানে যায় ধর্মে কর্মের কথা শেখে, শিখুক। এখন যখন উল্টা পাল্টা কথা বলছে, তখন আমরা পারবো না আমাদের ভালোবাসা দিয়ে সেই মানুষগুলোকে ফিরে আনতে? আমাদের সেই চেষ্টাটা করতে হবে। পাশাপাশি একটা কথা মনে রাখতে হবে, আপনাকে আমি ভুল বুঝায়, আপনার সরলতার সুযোগ নিয়ে আপনাকে একটা ভালো কথা বলে এখানে আনলাম, আনার পরে যদি আমি আপনাকে দিয়ে সাদা কাগজে একটা টিপ মারায় আপনার বাপের রেখে যাওয়া জায়গা জমিগুলো রেখে দেই, এটা কি হবে? এটা হবে মুনাফেকি। আমি একটা বড় বিশ্বাস নিয়ে বিএনপি করি, সেটা হচ্ছে আপসহীন নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া রাজনীতি করলে হাজারো সমালোচনা করতে পারবেন। প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দলগুলো বেগম খালেদা জিয়া ওয়াদা খিলাফ করেছে এমন কোনো কথা কেউ প্রমাণ করতে পারবেন না। মুনাফিকি করেছে কেউ বলতে পারবেন না। বিশ্বাসঘাতকতা করেছে কেউ বলতে পারবেন না। জনাব তারেক রহমান আন্দোলন শুরু থেকে আজ পর্যন্ত যে কথা বলেছেন সে কথা পাল্টে দিয়েছেন, এ কথা কেউ বলতে পারবেন না, প্রমাণ করতে পারবেন না। আজকে সংস্কারে করছেন, অনেক প্রস্তাব আসছে। দেখেন তারেক রহমানের 27 দফা, মান্নান বলছে 31 দফা। তারেক রহমান 19 সালে 27 দফা ঘোষণা করেছিলেন, 23 সালে এসে 31 দফা। কেন? শরিক দলগুলো বলল যে আমাদের কিছু দফা আছে, ঠিক আছে আপনাদের দফাগুলো দেন। তারা 4টি দফা দিয়েছিল, এই নিয়ে হচ্ছে 31 দফা। তারেক রহমানের 27 দফা আজকে সংস্কার কমিশনের সংস্কার প্রস্তাবের ভিতর আছে, আপনারা দেখেন। 19 সালে যে সংস্কারের কথা উনি বলেছেন, তাই আজকে এসে জাতীয় ঐকমত্য কমিশনের প্রস্তাবের ভিতর পাচ্ছেন। তারেক রহমান যে কথা দিয়েছেন, আমরা বিশ্বাস করি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সন্তান, আপসহীন নেত্রী খালেদা জিয়ার সন্তান, সে কথা রাখবেন। এদেশে কোনো অন্যায়কারী, কোনো অপরাধকারী, কোনো জুলুমকারী এরা বিএনপি করতে পারবে না। আপাতত একটা ট্রানজিট পিরিয়ডে আমাদের দলের, এই দেখেন মালিক ভাই মাত্র কিছুদিন আগে সভাপতি হয়েছেন, তার আগে কিন্তু আমাদের নেতৃত্ব শূন্যতা ছিল। ওনারা আস্তে আস্তে যখন শৃঙ্খলা ফিরিয়ে আনছেন, আস্তে আস্তে দেখেন সমাজে শৃঙ্খলা ফিরে আসছে। এখন থেকে অত্যন্ত কঠোর ব্যবস্থা ওনারা নেবেন। ওনার বক্তব্য উনিই দেবেন, আমি দেব না। দেখবেন ওনার কাছ থেকে কত কঠোর নির্দেশনা আসে। আপনাদের কাছে শেষ 2টা দাবি রেখে বক্তব্য শেষ করব। এক হচ্ছে, আপাতত আমাদের বিএনপির কমিটি হয়েছে, অন্য কোনো অঙ্গ সংগঠনের কমিটি হয়ে পারে নাই। ওয়ার্ড পর্যায় পর্যন্ত নিয়ন্ত্রণ আরোপ করুন। যারা বিএনপির নেতা নির্বাচিত হয়েছেন, অঙ্গ সংগঠনগুলোকে ভালোবেসে বুকে টেনে নেন। বলেন না তুই যুব দল করিস, তুই স্বেচ্ছাসেবক দল করিস, তুই ছাত্র দল করিস, তোর মতো চল। নো, আপনারা অভিভাবক, আপনাদের দায়িত্ব, তাদেরকে কাছে টেনে নেন। আর যারা ছোট বা অঙ্গ সংগঠন করেন, আপনারা আপাতত আপনাদের কমিটি না হওয়া পর্যন্ত, কমিটি হলেও সিনিয়র সংগঠন হিসেবে তাদের শ্রদ্ধা করতে হবে, তাদের মানতে হবে। না হওয়া পর্যন্ত তাদের আদেশ নির্দেশ মেনে চলুন, এটাই আপাতত শৃঙ্খলা। যদি কারো ভিতর ভুল বোঝাবুঝি হয়, নিজের হাতে দায়িত্ব তুলে নিয়েন না, কারো গায়ে হাত তুলেন না, কাউকে বকাঝকা করেন না। আপনাদের নেতা আছে, তাদের কাছে অভিযোগ করুন। তারা যদি ব্যর্থ হয়, ইউনিয়ন বিএনপিতে অত্যন্ত শক্তিশালী 2 জন সভাপতি, সাধারণ সম্পাদক, শুধু 2 জন না, অবিচার হবে যে 5 জন নির্বাচিত হয়েছে, তারা প্রত্যেক অত্যন্ত সৎ, যোগ্য এবং শক্তিশালী ব্যক্তিত্ব। তাদের কাছে যান, সমাধান হয়ে যাবে, কেউ হাতে তুলে নেবেন না। এটি আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ। আর আমি বক্তব্য শেষ করার আগে আপনাদের কাছে আমি আজকের 2টো ঘটনা, 2টো তথ্য দিয়ে বক্তব্যটা শেষ করছি। দেখুন, সব দোষ বিএনপির, তাই না? মারামারি কাটাকাটি সব বিএনপি করে, তাই না? অন্যায় অপরাধ সব বিএনপি করে, তাই তো? আজকে সকালে ঘুম থেকে জেগেই আমার অভ্যাসগতভাবে আমি টিভিটা অন করলাম, স্ক্রলে লেখা উঠলো নোয়াখালীর সোনাইমুড়ি থানা। মনে হয় এতক্ষণ যারা ফেসবুক ব্যবহার করেন অনেকেই জানেন। সেখানে একটি মাদ্রাসাতে ছাত্রাবাসে একটি ছাত্রকে ধারালো অস্ত্র দিয়ে নির্মমভাবে কুপিয়ে হত্যা করা হয়েছে। আজকে ছাত্রদল করেছে, বিএনপি করেছে, কারা করেছে? আমাদের সমালোচনা করেন, আপনাদের দিকেও একটু তাকান।
আজকের পত্রিকায় আজকের স্কুলে আরেকটা খবর দেখেছি, ভয়ঙ্কর একটা খবর পেয়েছি। জামাতে ইসলামী বাংলাদেশের যিনি আমির, সম্মানিত আমির, আমি অত্যন্ত শ্রদ্ধা করি একজন ডাক্তার, এবং আমি দেখেছি ইতিপূর্বে ওনার কথাবার্তাগুলো অত্যন্ত সংযত, অল্প কথা বলেন কিন্তু খুব দামি কথা বলেন বলে আমার কাছে মনে হয়েছে। আমেরিকাতে উনি গতকালকে নাগরিক সংবর্ধনা একটি কথা বলেছেন, যেটি আমি আটকে উঠেছি। বলেছেন জামাতে ইসলাম ক্ষমতায় গেলে নারীদের কর্মঘণ্টা কমিয়ে দেওয়া হবে। কর্মঘণ্টা আপনাদের বুঝতে হবে। একটা মাত্র সেক্টর যদি বলি, গার্মেন্টস সেক্টরে প্রায় 60 থেকে 70 লক্ষ মেয়েরা কাজ করে। তাদের সংসার চলে কিভাবে? তাদের 8 ঘন্টা নিয়মিত কাজ করে, এরপরে 3, 4, 5 ঘন্টা ওভারটাইম করে, সেই টাকা দিয়ে কোনো রকম খেয়ে পরে বাঁচে। আপনি যদি কর্মঘণ্টা কমিয়ে দেন, এই নারীদের সংসার চলবে? যদি না চলে, এদের অবস্থা কি হবে সেটা বিগত সরকারের আমলে একবার বিদেশ থেকে সরকারের নীতির কারণে যখন গার্মেন্টসের উপর চাপ এসেছিল, তখন আমরা পত্রপত্রিকায় দেখেছিলাম। আমি এই পাবলিক মিটিংয়ে আমি উচ্চারণ করতে চাই না, মেয়েরা বিকল্প কর্মসংস্থানের দিকে ধাবিত হয়েছিল। সেদিকে আমরা যেতে চাই না। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। দীর্ঘ সময় আমি নিয়েছি, এজন্য ক্ষমা চাচ্ছি। আমরা মালেক ভাইয়ের বক্তব্য শুনব। একটা ছোট্ট ঘোষণা দিয়েই আমার বক্তব্য শেষ। কাটাখালী স্কুল মাঠে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নামে 8 দলীয় ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। আগামী বুধ এবং বৃহস্পতিবার সেমিফাইনাল। বিএনপি মনা এবং ক্রীড়ামোদী সাধারণ জনগণ সবাইকে অনুরোধ করব, আপনারা দয়া করে এই খেলাটি দেখতে আসবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ জিয়া অমর জিয়া, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। তারেক রহমান জিন্দাবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।